আসসালামু আলাইকুম দর্শক, শুভ সন্ধ্যা। সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে মনের খবর টিভি এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান নাক কান গলা A to Z, powered by Opsonin Pharma, and scientific partners of this show are Trilog, Algical Phoenix and Clavicin। এই অনুষ্ঠানটিতে আমরা নাক কান ও গলার সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকদের যারা আজকে অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই অপসনিন ফার্মাকে এবং ট্রাইলগ, অ্যালজিক্যাল ফিনিক্স এন্ড ক্ল্যাভিসেভকেও, কারণ তাদের প্রয়াসেই আজকে এই অনুষ্ঠানটি মনের খবর টিভি এর পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের আলোচনা অনুষ্ঠানটিতে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন নাহার, এমবিবিএস শিক্ষার্থী, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। আজকে অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে বিশিষ্ট বিশেষজ্ঞ অতিথি হিসেবে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর মনিলাল আইচ লিটু, এমবিবিএস ডিএমসি, এমএস ইএনটি সার্জারি, FRCS গ্লাসগো ইউকে, FACS USA ফেলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ও হসপিটাল, ঘুমের সমস্যা ও নাক ডাকা বিষয়ে আমেরিকা, সিঙ্গাপুর ও ভারতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মহাসচিব, অ্যাসোসিয়েশন অফ সার্জন ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ। প্রথমেই স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটিতে। আসসালামু আলাইকুম স্যার। স্বাগতম, ধন্যবাদ মনের খবরকে, অপসনিনকে, যারা অর্গানাইজার সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এবং আমাদের দর্শকদের সময় দেবার জন্য। Thyroid disease are considered Thank you, sir. Thyroid diseases are considered as one of the most prevalent disease in the world. থাইরয়েড অর্গান যা এখনো হয়তো অনেকের কাছেই নতুন হতে পারে। থাইরয়েডের ফাংশনের ব্যাপারে বলতে পারবে এমন মানুষের সংখ্যা আমাদের সোসাইটিতে খুবই কম। এই যে এনজাইটি, ইরিটেশনস, এমনকি মুড সুইংস ও হতে পারে থাইরয়েড রিলেটেড কোনো ডিজিজের পূর্বাভাস কিংবা সিমটম। অ্যারাউন্ড 10% পেশেন্ট আমাদের দেশে আছেন যারা থাইরয়েড ডিসফাংশন বা গলায় থাইরয়েড জনিত সমস্যা নিয়ে ভুগছেন। 25th মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে পালন করা হয় পুরো বিশ্বে। তাই আজকে মনের খবর এই গুরুত্বপূর্ণ একটি দিনকে মনের খবর টিভি বেছে নিয়েছে থাইরয়েড নামক হিউম্যান বডি এর ইম্পর্টেন্ট গ্ল্যান্ড বা অর্গান নিয়ে কথা বলবার জন্য। দর্শক, বিশেষ আয়োজন নাক কান গলা A to Z এর আজকের আলোচনার বিষয় গলায় থাইরয়েডের সমস্যা এবং প্রতিকার। প্রথমেই আমি স্যারের কাছে স্যারকে অনুরোধ করব, আজকে যেহেতু ওয়ার্ল্ড থাইরয়েড ডে, তাই এটি নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত একটি আলোচনা করবার জন্য। এই ওয়ার্ল্ড থাইরয়েড ডে যেহেতু আপনি প্রথমেই বলেছেন যে 10% অফ দ্য পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ফিমেলস, এরা থাইরয়েড জনিত অসুখে ভোগে এবং থাইরয়েড হরমোনের তারতম্য হয় বা ক্যান্সার হয়, গলগণ্ড হয়, এগুলোর ফলে মানুষের কার্ডিয়াক ডিজিজ, যেটা হার্টের ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, বন্ধাত্ম যেটা স্টেরিলিটি, দেন ডায়রিয়া অ্যান্ড মুড সুইং, যেটা আপনি বললেন যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, দুটাই ঘটে। এবং বাচ্চাদের যে বুদ্ধি কম হয় তারও কারণ হচ্ছে এই হাইপোথাইরয়েডিজম। এবং মায়েদের, বিশেষ করে যখন প্রেগনেন্ট আর ক্যারিং মাদার্স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই হরমোনের সাংঘাতিক তারতম্য ঘটতে থাকে যখন তারা বাচ্চা নেন, কারণ তখন বেশি ডিমান্ড হয়ে যায় বডির। তখন যদি আয়োডিনের ঘাটতি পূরণ না হয় তাহলে তাদের এই ধরনের সমস্যা ঘটে। তো ইউরোপিয়ান থাইরয়েড যে অ্যাসোসিয়েশন ETA 2008 সালে এটাকে 25শে মে কে ওয়ার্ল্ড থাইরয়েড ডে হিসেবে ডিক্লেয়ার করে। লেটার অন WHO এবং অন্যান্য অর্গানাইজেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভরি নুক অ্যান্ড কর্নার,
of the world has taken it as a day to aware the people regarding this thyroid disease. এটা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এর চিকিৎসায় ক্ষেত্রে চিকিৎসকদেরকে অ্যাওয়্যার করা বা তাদেরকে সচেতন করা এবং একই সাথে আপনার কিছু আছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম 11%, যেটা ইউএসএ তে মোর অ্যাপ্রোপ্রিয়েট ডাটা পাওয়া যায়। তো সেখানে দেখা যায় যে হরমোন মোরাললেস নর্মাল, কিন্তু তার সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, টিএসএইচ নর্মাল, কিন্তু হরমোন অ্যাবনর্মালিটি ঘটে। তো এইসব জটিল বিষয়ে মানুষকে সচেতন করার জন্যই এই ডেটা পালন করা হয় এবং এটা সারা বিশ্বে প্রতিটা দেশেই এখন পালন করে। 25শে মেতে হয় এবং এরপরে আবার 1 মাস থাইরয়েড মান্থ হিসেবে আবার পালন করে, কারণ এই ডিজিজটা এত গুরুত্বপূর্ণ এটাকে কাভার করা এবং এইটা প্রতিকার করাও ইজি যদি আমরা হেলথ কেয়ার সিস্টেমে এই থাইরয়েড ডিজিজের যে প্রবলেম এটা সচেতন করতে পারি মানুষকে, তাইলে এটাকে প্রতিকার করা খুবই সহজ। অর্থাৎ যদি কম হরমোন হয় আমরা হরমোন রিপ্লেসমেন্ট দিই, বেশি হলে আমরা এটাকে সাপ্রেস করি। যদি ক্যান্সার হয় এটা কেটে ফেললে অর্থাৎ সার্জারি করলে পুরোপুরি ভালো হয়ে যায়, অর্থাৎ অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ডকে বলা হয় বডির পেট্রোল, অর্থাৎ পাওয়ার হাউস। এখান থেকে যে হরমোনটা যায় সেটা শরীরের বিভিন্ন অর্গানে, বিভিন্ন সেলে, কোষের মধ্যে শক্তিটা যোগায় আমাদের। সো এই থাইরয়েড হরমোনের যে ঘাটতিটা হয়, এছাড়াও আপনার থাইরয়েড গ্ল্যান্ডে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে, যেটা প্যারাথরমোন নামে একটা হরমোনকে রিলিজ করে। এই প্যারাথরমোন আপনার মানুষের যে ক্যালসিয়াম ব্যালেন্স সেটাকে মেনটেন করে, কাজেই বডির ক্যালসিয়াম ব্যালেন্সকে। তো কাজেই এই থাইরয়েড হরমোন এবং থাইরয়েড গ্ল্যান্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জন্য ইট ইজ সিচুয়েটেড জাস্ট বিলো ইয়োর চিন, নেকে থাকে, 2, 3, 4 ট্রাকিয়াল কার্টিলেজের সামনে থাকে। এটা একটা বাটারফ্লাই শেপেড অর্গান, যার 25 থেকে 30 গ্রাম ওজন হয় এবং এইটার সামান্য তারতম্য মানুষের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। কাজেই এইটার প্রতি মানুষের যে মনোযোগ, চিকিৎসকদের যে মনোযোগ, সেইটাকে বাড়ানোর জন্যই এই ডেটা পালন করা হয়। ধন্যবাদ। ওভার টু ইউ সাবিকুন নাহার মৌ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার এত সুন্দর করে আমাদেরকে বললেন যে আসলে থাইরয়েডের কি ফাংশন এবং আসলে থাইরয়েড ডে আমরা কেন পালন করে থাকি এবং পরবর্তীতে যে 1 মাস পুরোটাই থাইরয়েড মান্থ হিসেবেও আমরা ইয়ে করে থাকি, সেটিও স্যার বললেন। স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা অবশ্যই জেনে গিয়েছেন আজকে আমাদের বিষয় গলায় থাইরয়েডের সমস্যা এবং তার প্রতিকার। আমরা পুরো অনুষ্ঠানটিতে সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা পুরো অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনারা আপনাদের যেকোনো ধরনের সমস্যা বা যেকোনো ধরনের কনফিউশন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে শেয়ার করতে পারেন। স্যার আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন। শুরু করছি আজকের অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব। স্যার অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন যে থাইরয়েড গ্ল্যান্ডটি আসলে কি। এখন স্যারের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে থাইরয়েডে বডির মানে থাইরয়েড অর্গানটি বডির কি কি কাজ করে থাকে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে বডির পেট্রোল, একটা গাড়িতে পেট্রোল কি কাজ করে, ইট গিভস ইট এনার্জি ইন অল দ্য লেভেল এবং এটা সেন্সিটিভিটি অফ দ্য অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন টু দ্য হার্ট এটা বাড়ায় এবং এটা সমস্ত অর্গানের, ব্রেন থেকে শুরু করে নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, পরিপাক তন্ত্র যেটা, রেচন তন্ত্র যেটা, আপনার কিডনি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার এনার্জি প্রয়োজন সেখানে প্রয়োজন মতো এনার্জি সাপ্লাই দেয়। এখন যদি এই গ্ল্যান্ডের হরমোনে ইমব্যালেন্স ঘটে, একটা গাড়ির পেট্রোল ট্যাঙ্কিতে যদি সমস্যা ঘটে, মতো না আসে, তাহলে যে ঘটনা ঘটবে এখানে একই ঘটনা ঘটে। ইট ইজ দ্য সেম থিং। আপনার বডি ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড ইঞ্জিন এভার মেড ইন দ্য হিউম্যান হিস্ট্রি। এই মানব সভ্যতার ইতিহাসে যত ধরনের ইঞ্জিন তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ইঞ্জিন হচ্ছে মানুষের বডি, এবং কারণ এটি হরমোন
তার ফিজিওলজিক্যাল ব্যালেন্স, লাইট, তার এনার্জি সোর্স, এগুলোকে অক্সিজেন, এগুলোকে ফাইন ব্যালেন্সের মাধ্যমে আমাদের বডিটা চলে। কাজেই আপনার থাইরয়েড হরমোন ইজ দ্য কি এলিমেন্ট of our body movement, body activity, brain activity, cell activity, organ activity. It is a huge thing. It is the, in another sense, you can say it is our lifeline, petrol line by which our body engine is running. স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদেরকে বললেন যে আসলে থাইরয়েড আমাদের বডিতে কতটা ইম্পর্ট্যান্ট একটি অর্গান। স্যারকে সেজন্য অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে এখন একদম খুবই কমন একটি প্রশ্ন করতে চাচ্ছি যে স্যারের কাছে হয়তোবা রোগীরা এসে প্রথমেই জিজ্ঞেস করেন যে থাইরয়েডে কি ধরনের অসুখ হতে পারে। স্যারকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে একটু এক্সপ্লেন করবার জন্য। দেখুন, থাইরয়েডে এখন ইট ইজ এ রিজার্ভার অ্যান্ড প্রোডাকশন হাউস অফ সে ইট ইজ থাইরক্সিন, যে হরমোনটা T3, T4, TSH তিনটা প্রোডাকশন হয় এখান থেকে, তার সাথে প্যারাথর্মোন প্রোডাকশন হয়। তো এটার কাজ হচ্ছে যে বডির যত সেল আছে তার activity চলে, তার এনার্জি সোর্স চলে এটা থেকে। তাইলে এটা যদি বাড়ে, থাইরয়েড হরমোন যদি পরিমাণ বেড়ে যায়, সেটাও শরীরের জন্য খারাপ। এটাকে বলে হাইপার থাইরয়েডিজম। তখন যেটা হয়, মানুষের অ্যাংজাইটি হয়, মানুষের রেস্টলেস হয়, মানুষের প্রচুর ঘামে, অর্থাৎ এক্সেস সোয়েটিং হয়, হার্টবিট বেড়ে যায়, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়, আপনার আমাদের যে নার্ভাস সিস্টেম সেটা ওভারওয়ার্ক করে, অর্থাৎ সব সিস্টেম আপনার ওভারওয়ার্ক করবে যদি আপনার বেড়ে যায়। একটা বডি যদি ওভারওয়ার্ক করে, ন্যাচারালি ইট বিকামস টায়ার্ড, মানুষ ফ্যাটিকড হয়ে যায়, মানুষের ওজন কমে যায়, কারণ ক্ষয় বেশি হতে থাকে, মেটাবলিজম এক্সেস মেটাবলিজম হয়ে যায় থাইরয়েডিজম। আবার যখন হাইপোথাইরয়েডিজম হয় তখন মানুষের ডিপ্রেশন হয়, মানুষের মোটা হয়ে যায়, কারণ যে খাবারটা সে খায় সেটা কনজিউম হয় না, এটা বডিতে থেকে যায়, মানুষের মেটাবলিজম কমে যায়, প্লাস কনস্টিপেশন হয়, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে তার পরিপাকতন্ত্র বাউল মুভমেন্ট হয় না। আবার যত মেন্টাল ক্লাউডিং হয়, অর্থাৎ মেন্টাল স্লোনেস হয়, হাইপো মিনস কম, হাইপোকাইনেশিয়া অফ অল দ্য অর্গানস সিস্টেমস, তার চিন্তা শক্তি কমে যায়, তার মেমোরি ডাল হইতে থাকে, ভয়েস ক্রোকি ভয়েস হয়ে যায়, স্কিন তার ইন্টিগ্রিটি রাখতে পারে না, খসখসে হয়ে যায়, চুল ইয়ে হয়ে যায়, থিন হয়ে যায়, অর্থাৎ চুল, আপনার যে চুলের যে নর্মাল যে ডায়ামিটার আছে এটা কমে যায়, ফলে পাতলা হয়ে যায় চুল, এবং আপনার ওভারিতে যে সেলগুলো থাকে এগুলো ঠিক মতো রিলিজ হয় না, ফলে বন্ধ্যাত্ব হয় মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে স্পার্মের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, অর্থাৎ বডির যত রকম ফাংশন আছে, হার্ট কম বিট করে, যার জন্য ব্র্যাডিকার্ডিয়া হয়, ব্লাড প্রেশার লো হয়ে যায়, কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, কারণ কোলেস্টেরল কনজাম্পশন হয় না, অর্থাৎ থাইরয়েড হরমোনই বডির সব ধরনের কনজাম্পশন, সব ধরনের এনার্জি প্রোডাকশন করে। তো সেটা যদি না হয় তাহলে যে ঘটনা ঘটে এটাই ঘটে হাইপোথাইরয়েডিজমে। এছাড়া আরো কিছু কন্ডিশন আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়, পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, হ্যাঁ, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এবং আদার কিছু রেয়ার টাইপ অফ সিচুয়েশন ঘটে, যেন অ্যামাইলয়েড ডিপোজিশন হয়, হ্যাঁ, এগুলো হতে পারে, ভাইরাল ডিজিজ হয়। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডে কতগুলো অটোইমিউন ডিসঅর্ডার ঘটে। আপনি জানেন যে বডির সেলের এগেনস্টে নিজেই এক ধরনের সাবস্টেন্স প্রডিউস করে, যেটা অটোইমিউনিটি বলি আমরা। তো অটোইমিউন থাইরয়েড ডিজিজ আছে, গ্রেভস ডিজিজ আছে, এবং সেই সব ক্ষেত্রে দেখা যায় যে তার হার্টবিট অনেক বেড়ে গেছে, তার শরীর ক্ষয় হচ্ছে, এবং তার চোখ মনে হয় যেন ঠিকরে বাইরে বেরোয় আসে, যেটাকে আমরা বলি গ্রেভস অপথ্যালমোপ্যাথি। আপনি দেখবেন চোখ বড় বড় হয়ে গেছে, অক্ষিগোলক ভিতর থেকে বাইরে বের হয়ে আসতে চায় মনে হয় যেন,
আপনার চোখের যে সাদা অংশ উপরে নিচে দুই দিকেই দেখা যায়। আমাদের সাধারণত চোখের নিচের সাদা অংশ দেখা যায়, উপরের অংশ কখনোই দেখা যায় না। সো থাইরয়েড গ্ল্যান্ডে অনেক ধরনের ডিজিজ হয়। আমাদের বাংলাদেশে একটা ডাটা দেখলাম আমি রিসেন্টলি যে 4 কোটি লোক, বাট ইন্টারন্যাশনাল ডাটা দেখলে বাংলাদেশে 2,80,00,000 মতো লোক আপনার এই থাইরয়েড ডিজিজে ভোগে। থিঙ্ক অফ দ্য মাস, কত ব্যাপক অংশের লোক এই থাইরয়েড ডিজিজে ভোগে। আবার সারা পৃথিবীতে হিসাব করলে ইউরোপিয়ান ইউনিয়নের যে হিসাব তাতে 71 কোটি লোক আপনার থাইরয়েড ডিজিজে ভোগে। কাজেই এই থাইরয়েড ডিজিজকে অবহেলা করার কিছু নাই, কারণ এটা লাইফ ডিস্ট্রাকটিভ একটা ডিজিজ। অর্থাৎ থাইরয়েড ডিজিজের টেক কেয়ার করা মানে লাইফ সেভিং একটা কন্ডিশন। কাজেই থাইরয়েড ডিজিজের প্রতি আমাদের মনোযোগ থাকতে হবে। ডক্টরস, নার্সেস, প্যারামেডিক্স, ancillary staffs, everyone should take appropriate care regarding this thyroid diseases. Over to you, Dr. Mo. স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদেরকে বললেন যে আসলে থাইরয়েডের ফাংশন এবং তার সাথে সাথে আসলে কি কি রোগ হতে পারে থাইরয়েডে। স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। সামাদ চৌধুরী স্যারকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটি অনুষ্ঠানে এত সুন্দর করে এক্সপ্লেনেশনস দেওয়ার জন্য। ইফাতার ইমু কমেন্ট করেছেন গলায় থাইরয়েড হওয়ার প্রধান কারণ কি? গলায় থাইরয়েড হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের খাবারে আয়োডিনের অভাব। বিশেষ করে যেসব এলাকায় সামুদ্রিক মাছ বা সমুদ্র এলাকাতে আপনি জানেন যে আয়োডিন পাওয়া যায় লবণে, কিন্তু যখন আপনি যত নর্থে যেতে থাকবেন তত হিমালয় বা আল্পস, যেটা বিশেষ করে ইউরোপের এইসব এলাকায় খাবারে লবণের মধ্যে আয়োডিন থাকে না, ফলে আয়োডিন ডেফিসিয়েন্সি হয়ে এই ডিজিজটা হয়। এছাড়াও আপনার ক্যান্সার যেটা হয় সেটা রেডিয়েশন থেকে হয়। এছাড়াও কিছু কিছু খাবার ইটসেলফ কজেস দ্য ডিস্ট্রাকশন অফ আয়োডিন ইন দা, যেমন ক্যাবেজ, কিছু কিছু ধরনের ক্যাবেজ এবং ভাজা পোড়া যেগুলো আমরা খাই এর মধ্যে আয়োডিন থাকে না। ওকে, দেন জেনেটিক কজেও এটা হতে পারে। বিশেষ করে কিছু ক্যান্সার এবং কিছু কন্ডিশন জেনেটিক কারণে হতে পারে ইন দা ফ্যামিলি। সো এটার একটা সিঙ্গেল কজ না, বাট সিঙ্গেল মোস্ট কজ যদি ধরেন, মেজরিটি কজ হচ্ছে ডিউ টু আয়োডিন ডেফিসিয়েন্সি। এই জন্য আপনারা দেখবেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে মোল্লা সল্ট, সেখানে আয়োডাইজ সল্টের খাওয়ার কথা বলা হয়েছে, যেটা আয়োডাইজ। এবং আয়োডাইজ সল্টের যে ধারণা, এটা ডাব্লিউএইচওর ধারণা, এবং এটা সারা পৃথিবীতে আয়োডিন যুক্ত লবণ বলা হয়। তবে আমরা যেটা কমনলি যেটা মিস্টেক করি আমরা, সেটা হলো এই আয়োডিন যুক্ত লবণ যখন আপনি রান্নায় দিবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে আয়োডিন নষ্ট হয়ে যায়। কাজে আয়োডিন যুক্ত লবণ আপনি যে কাঁচা লবণ যেটা খাওয়া হয়, ওকে, তার সাথে খাওয়াটাই বেটার। এবং আপনি রান্নায় তো অবশ্যই দিবেন অল দা মিক্সচার, অল দা সালাদ এন্ড আদার থিংস। যখন আপনি লবণ দেওয়ার প্রয়োজন হবে তখন আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করবেন, কিন্তু একই সাথে খেয়াল রাখতে হবে যে কুকড যে ফুড তাতে কিন্তু অনেক সময় আয়োডিন নষ্ট হয়ে যায়। সো আয়োডিনের ব্যালেন্সটা রাখতে হবে বডিতে, তা না হলে এই গ্রন্থিটা ফুলে যায় আয়োডিনের অভাবে, যেটাকে আমরা গয়টার বলি। দেখবেন অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যার গলাটা ফুলা। এবং বিশেষ করে যখন মহিলাদের প্রেগনেন্সি, ল্যাকটেশন, যখন তার বাচ্চাকে দুধ দেয় এবং প্রেগনেন্সির সময়, এবং যখন গ্রোয়িং এজ হয়, এদের যে বয়ঃসন্ধিকাল যেটা বলি আমরা, সেই সময় এই আয়োডিনের ডিমান্ডটা বেড়ে যায় বডিতে, তখন সেটা রিপ্লেসমেন্ট করতে হবে, সাপ্লিমেন্ট করতে হবে বাইরে থেকে। এটা যারা গাইনি স্পেশালিস্ট তারা সবসময় এটা করে থাকে যদি উনি চেক আপে যান। এছাড়া আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে, আমাদের যারা ডাক্তাররা আছেন এবং নার্স এবং অন্য স্টাফ যারা আছেন, আমার মনে হয় এখন ম্যাক্সিমাম লোকই এটা সম্পর্কে কম বেশি অবহিত, হাউ টু ডিল দ্য ম্যাটার। কিন্তু হাউ টু ডিল দ্য ম্যাটার ভেরি প্রপারলি, very appropriately, very astutely and very accurately, that is a deficiency in our society. এবং আমাদের যে হেলথ সিস্টেম, এখানে আমরা কিন্তু হেলথ কেয়ার করি না,
আমরা সিক কেয়ার করি, অর্থাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তখন তার চিকিৎসার জন্য আমরা ঝাঁপায় পড়ি, and we take utmost importance on sick care, not the হেলথ কেয়ার। হেলথ কেয়ার অপটিক্স আমাদের দেশে তৈরি করতে হবে, এবং এই যে ডে গুলো আমরা পালন করি বিভিন্ন রকম হেলথ ডে, এর মূল উদ্দেশ্যই হচ্ছে হেলথ কেয়ারটা তৈরি করা, নট দ্য সিক কেয়ার। একটা লোক যখন সিক হয়ে পড়ে তখন তো তার কেয়ারটা ম্যান্ডেটরি হয়ে যায়, তখন আমরা কেয়ার নেই। তো দেখা যায় যে একটা মেয়ের বয়স সন্ধিকালে বা নর্মাল সময়েও আপনার ঋতুস্রাবটা বেশি হচ্ছে, রক্ত বেশি যাচ্ছে বা কম যাচ্ছে বা হচ্ছে না, এগুলো কিন্তু থাইরয়েড হরমোনের কম বেশির জন্য হয়। এবং মেয়ে এবং ছেলেদের মধ্যে আপনার এই থাইরয়েডের যে ডিজিজ, এর যে তারতম্য, এটা হচ্ছে 10:1, অর্থাৎ মেয়েরা 10 গুণ বেশি ভোগে, এবং থাইরয়েড কার্সিনোমা, অটোইমিউন ডিজিজ, এগুলো মেয়েদের ক্ষেত্রে 3 গুণ বেশি হয় ছেলেদের চাইতে। কাজেই আমাদের মেয়েদের প্রতি এবং মায়েদের প্রতি, নারীদের প্রতি আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, আমি এখন কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড এবং বাংলাদেশেও কিছু কিছু হাসপাতালে জন্মের সাথে সাথে বাচ্চাদের হিল প্রিক টেস্ট করে, হিল প্রিক করে ব্লাড নেওয়া হয় নিডেল দিয়ে, নিয়ে দেখা হয় যে ব্লাডে থাইরয়েড হরমোনের পরিমাণ ঠিক আছে কিনা। সাচ ইজ দ্য ইম্পর্টেন্স। কারণ যদি ওই বাচ্চা ওই অবস্থায় বড় হইতে থাকে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি নিয়ে, তাহলে কিন্তু ওই বাচ্চার বুদ্ধিও হবে না, তার নার্ভাস সিস্টেমও ডেভেলপ করবে না, তার মাসেল বডিও ডেভেলপ করবে না, সব অর্গানও হাইপো ডেভেলপ থেকে যাবে। কাজেই এখন প্রত্যেকটা হাসপাতালে, বিশেষ করে আমি বাংলাদেশের যেগুলো ডেভেলপ হসপিটাল, স্কয়ার, অ্যাপোলো এবং সাম সেন্ট্রাল হসপিটাল, যেখানে আমি নিজেও বসতাম এক সময়, তারা কিন্তু এই কাজগুলো করে। পেডিয়াট্রিশিয়ানরা এখন এটা অ্যাডভাইস করেন, এবং এটা প্রত্যেকটা বাচ্চার জন্য ম্যান্ডেটরি করা উচিত ইন এভরি হেলথ সেটিং। পিক টেস্ট করে জন্মের সাথে সাথে তার হরমোন লেভেলটা দেখতে হবে। দুইটা কাজ করে তারা, একটা হলো ইংল্যান্ডে বিশেষ করে আমি দেখছি, তারা হিল প্রিক টেস্ট করে আপনার ব্লাড নেয় এবং অটোঅ্যাকুস্টিক এমিশন করে তার কানে শোনে কিনা এইটা ডিসাইড করে। কারণ কানে যদি ছোটবেলা থেকে না শোনে, তাইলেও কিন্তু তার যে অর্থাৎ তার যে বুদ্ধি, বা যদি না শোনে তাহলে কিন্তু সে কথাও বলবে না, তার বুদ্ধি ডেভেলপ করবে না। কাজেই খুব গুরুত্বপূর্ণ এই দুটা বিষয়, একটা হলো হিল প্রিক টেস্ট করে তার ব্লাড থাইরয়েড হরমোন লেভেল দেখা, একটা হচ্ছে আপনার অটোঅ্যাকুস্টিক এমিশন করা। এবং ইংল্যান্ডে 5 বছর পর্যন্ত 6 মাস পর পর বাচ্চার কানের টেস্ট করা হয়, থাইরয়েড হরমোন টেস্ট করা হয়। তাদের ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম আছে। আমাদের হেলথ কেয়ার আসলে হেলথ কেয়ার না, আমাদের হেলথ কেয়ার আসলে সিক কেয়ার। সো আমরা ওই রকম বিষয় আমার অন্তত চোখে পড়ে নাই কোনো গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেমে যেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়, এটা আমার জানা নাই আর কি। Though I am a government service holder doing job for 30 years now, and I have become professor very early I was the youngest professor. I have promoted in 2013. I got the current charge, and then 2016 I became full professor. And probably I am the senior most in health service now, more or less. Maybe one or two guy may be my senior. Anyway, over to you, Dr. Mo. থ্যাংকস আ লট স্যার, আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, এবং দর্শক স্যার যে ব্যাপারটি বারবার গুরুত্ব দিয়ে বলেছেন যে আমাদের দেশে আসলে আমরা হেলথের ব্যাপারে অতটা আসলে কনসিয়াস না। স্যার বারবারই বলেছেন যে আসলে কনসিয়াসনেস আমাদের সকলেরই আনা উচিত। সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী কমেন্টে। এমডি মাসুম কমেন্ট করেছেন ইম্পর্টেন্ট ডিসকাশন, ধন্যবাদ এমডি মাসুমকে। সামাদ চৌধুরী কমেন্ট করেছেন এক্সক্লুসিভ ইন্টারভিউ, ধন্যবাদ সামাদ চৌধুরীকে। সামাদ চৌধুরী আরেকটি কমেন্ট করেছেন, গলায় কুশকুশি করে খুব বেশি চুলকায় গলার ভেতরে, নাক কচলালে ভালো লাগে, কলা খেলে গলায় খুশখুশি বেড়ে যায়, ঠান্ডা আবহাওয়া হলে বেড়ে যায়, বাতাস লাগলেও বেড়ে যায়। সর্বশেষ ডক্টর চিকিৎসা দিয়েছেন, ট্যাবলেট অ্যালসেট 0+0+1 খেলে ভালো, না খেলে সাবেক, নির্মূল করার পরামর্শ দেয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সামাদ চৌধুরী। আপনার যে সমস্যাটা হলো অ্যালার্জির সমস্যা, কলার মধ্যে সেরোটোনিন থাকে, দ্যাট কজেস অ্যালার্জি টু ইন সাম পিপল।
আপনার নাক চুলকায়, গলার মধ্যে খুসখুস করে, অল কামস ফ্রম ঠান্ডা হলে বেড়ে যায়, কলা খেলে বেড়ে যায়। ইট অল ইন্ডিকেটস যে আপনার অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জিতে কিন্তু পৃথিবীতে 29 থেকে 40% পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভোগেন। হয় নাকের অ্যালার্জি, নাইলে শরীরের অ্যালার্জি, নাইলে কোনো মাংসে অ্যালার্জি, না চিংড়ি মাছে অ্যালার্জি, নাইলে ইলিশ মাছে অ্যালার্জি, বেগুনে অ্যালার্জি, ফুলের রেণুতে অ্যালার্জি, হে অ্যালার্জি, ফুলের খড়ের ইয়েতে ধুলা অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, মাইট অ্যালার্জি, lots of allergic insults are studied in our environment every single moment, every single time, now and then, and 24 hours a time. আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে সমস্যাটা ভুগছেন এটার চিকিৎসা কিন্তু অ্যালসেড বা অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন না। এটার চিকিৎসা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন, অর্থাৎ যেসব জিনিসে আপনার অ্যালার্জি হয় সেটা থেকে আপনি দূরে থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে এইসব জিনিস থেকে আমি দূরে থাকবো কিভাবে? আপনি এইভাবে দূরে থাকবেন। আপনি ঠান্ডা থেকে দূরে থাকবেন কিভাবে? আপনি সবসময় কুসুম গরম পানি খাবেন। আপনি ঠান্ডা কোনো জিনিস খাবেন না। আইসক্রিম, ফ্রিজের পানি, ব্লা ব্লা ব্লা। বাইরে থেকে যখন আসবেন, আসার পরে সাথে সাথে গোসলে ঢুকবেন না। কারণ ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট দ্য টেম্পারেচার ইটসেলফ। সাইবেরিয়াতে -80 তেও মানুষ থাকে, আবার সিডনি এবং রিয়াদে মানুষ থাকে +42 তে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন বৃষ্টির দিনে আপনি দেখবেন গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি পড়লে কিন্তু আপনার অ্যালার্জি হয়, হঠাৎ ঠান্ডা পানি খেলে আপনার অ্যালার্জি হয়। এই ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার যেটা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বডি। অ্যাক্লিমাটাইজেশন হওয়ার সময় পায় না বডি। কাজেই আপনি সবসময়ই আপনি এই নিয়মগুলো মেনে চলবেন। আপনি সুতির কাপড় পরবেন, ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরে যেন ধুলাবালি বা হাউস ডাস্ট মাইট ডেভেলপ করতে না পারে সেটার দিকে নজর রাখবেন। আপনি ঘরের যে যেন আলো বাতাস চলে ঘরের মধ্যে সেই ব্যবস্থা রাখবেন। আমরা তো আসলে আলোর মধ্যে থাকি না, আমরা জানলা দরজা আটকায় দিয়ে থাকি, আমরা মনে করি যে আমরা ভালো আছি, বিষয়টা মোটেও তা না। আপনাকে নেচার হচ্ছে, আপনি ফর মিলিয়ন্স অফ ইয়ার্স আপনি বড় হয়েছেন এই আলো বাতাসের মধ্যে, নেচারে বড় হয়েছেন আপনি। আমরা ঘরে ঢুকছি বেশি দিন না, অর্থাৎ হিউম্যান রেস হোমোসেপিয়েন্স আপনার বয়স যদি আমরা ধরি যে 4.6 মিলিয়ন ইয়ার্স, তাইলে এর মধ্যে মাত্র 3 থেকে 4 হাজার বছর আগে আমরা ঘরের মধ্যে ঢুকছি। আমাদের ইলেকট্রিসিটি আসছে ওহম ফ্যারাডে, তারা এই ইলেকট্রিসিটি আবিষ্কার করছে ওয়াটসন বেশি দিন আগে না, 100 বছর আগে। আবার শব্দ আসছে, গাড়ি আবিষ্কার হয়েছে, এটা ফেরারি প্রথম কার যেটা আপনার ফ্রান্সের, এটা আবিষ্কার হয়েছে 60 থেকে 70 বছর আগে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে 1600 শতকে, এবং তারপরে ইলেকট্রিসিটি আসছে, ব্লা ব্লা ব্লা। তো হিউম্যান রেস এই সাউন্ড, লাইট এবং আদার জিনিসগুলো আসছে কিন্তু বেশি দিন না, আমরা ঘরেও ঢুকছি বেশি দিন না। আমাদের জিন, আমাদের যে জেনেটিক এইজ, এটা কিন্তু আহ, অনেক মিলিয়ন, এবং এই জিন এটা কিন্তু আপনার নেচারের যে যত এলিমেন্ট, অর্থাৎ লাইট, সূর্যের আলো, নট দিস লাইট, নট দা ইলেকট্রিক বাল্ব, আমরা সূর্যের আলোতে অভ্যস্ত, আমাদের বায়োলজিক্যাল যে ক্লক বডির এটা। তো কাজেই আপনাকে সূর্যের আলো নিতে হবে, এবং আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন ½ অ্যান আওয়ার অ্যাট লিস্ট। আপনাকে ন্যাচারাল ফুড খেতে হবে, নট দ্য আল্ট্রা প্রসেস ফুড। আল্ট্রা প্রসেস ফুডটা কি, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আখের রস, এটা হচ্ছে ন্যাচারাল ফুড, কিন্তু এটা যদি আবার সার দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা হলে গেল সিনথেটিক ফুড। আবার এটা আখের রসটা থেকে যখন জাল দিয়ে বা হিট দিয়ে যখন গুড় চিনি তৈরি করা হয় তখন হয়ে গেল প্রসেস ফুড। এই প্রসেস ফুডের মধ্যে যখন আপনি এটা দিয়ে মিষ্টি বানাইলেন আর একটা কোনো উপাদান যোগ করে, তখন এটা হয়ে গেল সেকেন্ড প্রসেস ফুড। এই মিষ্টির মধ্যে যখন আপনি কার্সিনোজেন, যেটাকে আমরা বলি, অর্থাৎ রং যোগ করলেন বা অন্য কিছু যোগ করলেন, তখন এটা হলো সুপার প্রসেস ফুড। কাজেই যত প্রসেসিং মোড তত সেটা খারাপ। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, এবং ওবেসিটিকে বলা হয় সিঙ্গেল মোস্ট হেলথ এনিমি অফ দিস ইয়ে। এখন ওবেসিটি প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীতে। সো অনেক দেশ কিন্তু সুগারের উপর ট্যাক্স আরোপ করছে, কোলা ট্যাক্স আর সুগার ট্যাক্স। অন্তত পৃথিবীতে 84টা দেশ যারা সুগার ট্যাক্স বা কোলা ট্যাক্স আছে তাদের দেশে, ইউকে, ইউএসএ, আপনার অস্ট্রেলিয়া, তারা কোকের সাইজ ছোট করে নিয়ে আসছে। কেন? কোকের মধ্যে কিন্তু সুগার থাকে। সো তারা যেখানে 503 ml কোক ছিল, এখন 200 ml এর বেশি কোনো কোক তারা মার্কেটিং করতে পারে না।
কারণ কোক প্রচুর পরিমাণে মানুষ কনজিউম করে এবং কোলার উপরে ধরনের ড্রিঙ্কস এর উপরে এখন ট্যাক্স বসিয়ে দেওয়া হয়েছে যেন মানুষ কম কনজিউম করে এগুলো। এগুলো শরীরের জন্য বলা হয় চিনি বা চিনি জাতীয় প্রোডাক্টকে বলা হয় হোয়াইট পয়জন। এরও একটা কারণ আছে। আমাদের ফুড চেইনে আমরা প্রথমে যখন আদি যুগে আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা শুধুমাত্র প্রোটিন খেতাম এবং একবেলা খেতাম আমরা। এরপরে আসলো যে বডি, হয়তো আমরা 15 দিন খাবার পেতাম, 1 মাস খাবার পেতাম, শিকার ধরতে পারতাম, তারপরে আমরা খাবার ধরতে পারতাম না, কারণ সমস্ত প্রাণী পালায় যেত মানুষকে দেখলে বা মানুষ থাকলে ওই এলাকাতে। তখন কি হলো, তখন বডি মডিফাই করলো নিজেকে, অ্যাজ এ ফ্যাট সেল ডেভেলপ করলো বডিতে, এবং এই জন্য ফ্যাট সেল আপনার বডিতে সহজে জমে, কিন্তু ফ্যাট সেল মেটাবোলাইজ হতে অনেক সময় লাগে। ওজন কমানো পৃথিবীর অন্যতম কষ্টসাধ্য কাজ এই কারণে। দেন যখন চাষবাস শিখলাম, অর্থাৎ আমরা যখন আগুনের ব্যবহার শিখলাম, তখন আমরা কার্বোহাইড্রেটের চাষবাস শিখছি, এবং দেন আমরা এই আখ, আপনি চিনি বলেন, আপনি রাইস বলেন, আপনি ভুট্টা বলেন, জব বলেন, এগুলোর ব্যবহার আসছে আপনি যখন চাষাবাদ করতে শিখছেন, তারপরে মানুষের ফুড চেনে আসছে। সো যে খাবারটা লেটে আসছে সেটা বডির জন্য তত ক্ষতিকর। আপনার ফুড হ্যাবিটে যেটা সবচেয়ে শেষে আসছে এটা হলো কার্বোহাইড্রেট, তার আগে আসছে ফ্যাট, তারও আগে আসছে প্রোটিন। সো প্রোটিন আমাদের বডির জন্য মোটেও ক্ষতিকর না। এখন বলতে পারেন যে প্রোটিন কি, মাংস কিভাবে আমাদের ক্ষতি করে? অ্যাকচুয়ালি খাবারের মধ্যে যে মিটটা থাকে, মিটটা আমাদের ক্ষতি করে না। ক্ষতি করে আপনি যে জাল দিয়ে বা আপনি যে কুক করে, আপনি যে ফ্রাই করে, আপনি যে তেলটাকে দিচ্ছেন ওটার মধ্যে, এই তেল এবং মশলা, এই দুইটাই আমাদের বডির জন্য অত্যন্ত ক্ষতি। এইটা অনেক ক্যালোরি যোগ করে, এইটা ক্যান্সার করে, এটা মানুষকে মোটা করে, এটা মানুষের বডিকে ঝালাই করে, লাইক এনিথিং আমাদের বডিকে বার্ন করে ফেলে। সো যত ন্যাচারাল ফুডের সাথে আপনি থাকবেন তত আপনি ভালো থাকবেন, এবং যত এই যে ফ্যাট এবং কার্বোহাইড্রেট কম খাবেন তত আপনি ভালো থাকবেন। আপনি যদি চিন্তা করেন যে সে একটা বাঘ বা একটা সিংহ, যারা পুরা মিট খায় শুধুমাত্র, তারা তো ডিজিজ হয় না, তারা তো অত মোটা হয়ে যায় না। আবার সিংহ, আপনার হাতি বা মহিষ যেগুলো, সেগুলো কিন্তু শুধু শাক খায়, অর্থাৎ তারা ঘাস খায় বা কলা গাছ খায়। তারা কিভাবে মোটা হয়? কাজেই মোটা হওয়াটা অ্যাবসলিউটলি এ ইন্টারপ্লে বিটুইন ক্যালোরি ইনটেক অ্যান্ড ক্যালোরি আউটপুট। তাইলে আমাদের প্রতিদিন আমাদের এই ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, এবং তার সাথে মডারেট এক্সারসাইজ অ্যান্ড এডিকুয়েট স্লিপ। কারণ আপনার কনসেপশনে কখনো ঘুম না হওয়া ছিল না মানুষের। এই কোটি কোটি বছর যদি মানুষ সভ্যতার বয়স হয়, মানুষ ঠিক মতো সানরাইজে উঠছে, সানসেটে ঘুমাইছে। আমরা বলি লাইট ডার্ক সাইকেল অর স্লিপ ওয়েক সাইকেল। নাও কাম, মানুষের ঘুম কে নষ্ট করলো? মানুষের ঘুম নষ্ট করছে লাইট আসার পরে। অর্থাৎ যখন মানুষ লাইটের ব্যবহার শিখছে, লাইট যখন আসছে পৃথিবীতে, ইলেকট্রিসিটি বা লাইট, তখন মানুষ রাত্রে জেগে থাকা শিখছে, নাইট শিফট ওয়ার্ক শিখছে, নাইটে গাড়ি চলা শুরু হয়েছে, নাইটে কমিউনিকেশন শুরু হয়েছে। সো মানুষের রাতের ঘুম নষ্ট হয়েছে। মোবাইল এসে এটাকে আমাদের কফিনে লাস্ট দিছে, কারণ মোবাইলের যে লাইট, যেটা ব্লু লাইট এমিট করে, এটা শর্ট ওয়েভলেংথের ভেরি হাই ইন্টেন্সিটি লাইট। এটা আসলে এটা আপনার ব্রেনে রেটিনা থেকে অপটিক কাইজমা দিয়ে, ব্রেনের সুপ্রা কাইজমাটিক নিউক্লিয়াস আছে, সেটাকে সবসময় এক্সাইট করে রাখতেছে, এবং এই সুপ্রা কাইজমাটিক নিউক্লিয়াস হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। এই ক্লককে ডিস্ট্রয় করতেছে এই মোবাইল ফোন এবং আপনার ইলেকট্রিক লাইট। ফলে আপনার ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, এবং ঘুমের ডিস্টারবেন্স হওয়ার অর্থ হচ্ছে আপনার ঘুমের যে জিন এবং যে এই সাইকেট্রিক যে জিন, এই জিনের মধ্যে পার্থক্য খুব সামান্য। আপনার ঘুমের ডিস্টারবেন্স হলে আপনার অবশ্যই মানসিক সমস্যা দেখা দিবে, আবার মানসিক সমস্যা দেখা দিলে আপনার ঘুমের সমস্যা অবশ্যই হবে। ইট ইজ লাইক ইন্টারওভেন, ইন্টারউইন্ড এ ফেনোমেন, ইন্টারকানেক্টেড এ ফেনোমেন, ভেরি মাচ লাইক এ পেন্ডুলাম ব্যালেন্স বিটুইন দিস টু, আপনার স্লিপ এবং মানসিক অবস্থা। কারণ স্লিপ আপনার ইমোশনাল স্টেবিলিটি মেনটেন করে, মেমোরি তৈরি করে, ইমিউনিটি তৈরি করে, এনার্জি দেয়। কাজেই আপনার এই স্লিপলেসনেস যেটা বা ঘুমের যে কমতি হয় আমাদের 8 ঘন্টার কম, দ্যাট ইজ কজিং
অল দ্য মাদার অফ অল ডিজিজেস ইজ দ্য স্লিপলেসনেস, এবং সাউন্ডনেস। আপনার হেলথের 1 নম্বর নিয়ামক হচ্ছে ঘুম। আপনি যদি এক্সপেরিমেন্ট করেন, 1 রাত আপনি ঘুমাবেন না এবং 1 রাত আপনি কিছু খাবেন না, আপনি পরদিন সকালে আপনার মেজাজ কিরকম খিটখিট হয়ে যায় দেখেন। আপনি 1 রাত না ঘুমালে, পরদিন আপনি কিছু মনে করতে পারবেন না। 40% মেমোরি কমে যায় যদি আপনি 1 রাত না ঘুমান। 32% ইমিউন সেল ডাউন হয়, ন্যাচারাল কিলার সেল, যেটাকে আমরা সিক্রেট সার্ভিস এজেন্ট বলি বডির, সেটা ডাউন হয়ে যায়। ইমোশনাল অ্যাবাইলিটি, যে অ্যামাগডালাতে যেটা থাকে, যে সেন্টারটা, দেখা যায় সেটা ডিরাজড হয়ে যায় 30 to 40% সিঙ্গেল নাইট যদি আপনি না ঘুমান। অর্থাৎ আপনার ঘুম, এডিকুয়েট এক্সারসাইজ এবং ব্যালেন্স ফুড, দ্যাট ইজ দ্য হলমার্ক অফ ইউর গুড হেলথ কেয়ার অপটিক্স। আমি আবারও বলছি যে আওয়ার নেশন, আমাদের জনগণকে, যে কোনো মানুষকে সিক কেয়ারের চাইতে হেলথ কেয়ারের দিকে মনোযোগী হতে হবে, তার নিজস্ব হেলথ কেয়ারের দিকে মনোযোগী হবে, এবং আমাদের রাষ্ট্রকেও হেলথ কেয়ারের দিকে মনোযোগী হতে হবে, নট দ্য সিক কেয়ার। আমরা কিন্তু সারা পৃথিবীতে না, বাংলাদেশে বিশেষ করে, আমরা কিন্তু শুধু সিক কেয়ারের দিকে মনোযোগী, আমরা কিন্তু হেলথ কেয়ারের দিকে মনোযোগী না। আপনারা আজকে যে বিষয়টা তুলে আসছেন, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই মনের খবর বোধ হয় না, ইয়েস স্যার। এই আপনাদের টিভিকে এবং কি স্যার মনের খবর টিভি স্যার। মনের খবর টিভি প্লাস অপসনিন ফার্মা যারা আছেন, আপনারা যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে নিয়ে আসছেন, এরকম অসংখ্য বিষয় আছে, আপনারা সেগুলো নিয়ে আসবেন বলে আমি আশা করি। যেমন ডিজিটাল কোকেইন, বর্তমান কালে যে মোবাইল ফোন চলতেছে, এটা যে কি পরিমাণ ক্ষতি করতেছে মানুষের পুরা হিউম্যান রেসকে নষ্ট করে দিচ্ছে। এই এই ডিজিটাল কোকেইন বা ডিজিটাল এডিকশন মানুষের, বাচ্চাদের গেমস, আপনার তার অস্টিওআর্থ্রাইটিস থেকে শুরু করে লটস অফ ডিজিজ হচ্ছে, এভেন ক্যান্সার, ব্রেন টিউমার, কজলে এটা। আপনার এছাড়াও আপনার খাবারের যে বর্তমানে যে খাবারের সয়েলিং হয়ে যাচ্ছে, সমাজ পলিউটেড হয়ে যাচ্ছে বাই জাঙ্ক ফুডস, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সো আমি আপনাদের কাছে আশা করবো যে আপনারা অনেক ভালো ভালো ইস্যুকে সামনে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় অন্য কোনো কোশ্চেন না থাকলে উই ক্যান র্যাপ আপ আওয়ার শো উইথ মেনি Yes. থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে আমাদেরকে যে শুধু থাইরয়েডের ব্যাপারে বললেন এমনটা না, আপনি একদম পুরো হিউম্যান বডির টোটাল ফাংশনের ব্যাপারে বললেন এবং কিভাবে আসলে আমরা আমাদের হেলথকে নিয়ে কনসিয়াস হব সেটিও স্যার আমাদেরকে অনেক কিছু বলেছেন। স্যারকে সেজন্য অসংখ্য ধন্যবাদ, স্যারের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো জানিয়েছেন এবং আশা করছি আপনারা আপনাদের সাজেশন পেয়ে গিয়েছেন। স্যারকে যাবার পূর্বে একটু অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আমি যেটা বলবো যে ধরেন আজকে থাইরয়েড ডে, ওয়ার্ল্ড থাইরয়েড ডে। আমি যখন ইন্সব্রুক যাই মাস 4 আগে, ইন্সব্রুকে আমি একটা ফ্যাকাল্টি হিসেবে গেছিলাম একটা ইউরোপিয়ান একটা ইয়েতে, ককটেল ইমপ্ল্যান্ট একটা ওয়ার্কশপে। তো ওখানে আমি একটা পার্কে যাই, সালজবুর্গে, মোজার্টের যে বাড়ি ওখানে। সে পার্কের ভিতর দেখলাম কতগুলো মূর্তি, স্ট্যাচু আর কি, ভাস্কর্য। সেখানে থাইরয়েড গ্ল্যান্ড বড় বড়, অর্থাৎ 3000 বছর আগে তখন এই থাইরয়েড ডিজিজ ছিল, এবং থাইরয়েড ডিজিজের চিকিৎসাও ছিল তখনও। বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে তারা এইটা বা বিভিন্ন ভাবে এই থাইরয়েড গ্ল্যান্ডকে তারা নিবৃত করার চেষ্টা করতো, স্যাক দিত, বিভিন্ন হিস্ট্রি আছে এগুলো নিয়ে। তো এই থাইরয়েডের যে সমস্যা, এটা নিয়ে আপনারা সচেতন থাকবেন এবং এর পাশাপাশি নিজেদের নিয়ে সচেতন থাকবেন, কারণ হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ। মানুষের বেস্ট ওয়েলথ হচ্ছে তার হেলথ। আপনি যতই ওয়েলথ মেনটেন করেন, হেলথ যদি ভালো না থাকে, তাইলে ওই নেপোলিয়নের মতো উনি ওয়াটারলু যুদ্ধে যখন পরাজিত হন, তখন উনি পালায় যাওয়ার জন্য একটা ঘোড়া খুঁজছিলেন, এবং দেন হি সেইড হর্স হর্স কিংডম ফর এ হর্স, অর্থাৎ আমার রাজ্যের বিনিময়ে আমাকে একটা ঘোড়া দাও, আমি পালায় যাই এখান থেকে। অর্থাৎ আপনি যতই ওয়েলথ অ্যাকোয়ার করেন, আপনার যদি শরীর ভালো না থাকে, আপনি দেখবেন পৃথিবীর সবকিছু, সমস্ত ওয়েলথ আপনার কাছে অর্থহীন। ইট ইজ ইউজলেস, জাস্ট ইডিওটিক টু রান আফটার দ্য মানি অ্যান্ড নট টু গো আফটার ইউর ওন হেলথ। প্লিজ আপনারা আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হন।
মনের খবর টিভিকেও আমি ধন্যবাদ দিই আবারও, এবং আপনারাও ইউ ডু মোর অ্যান্ড মোর গুড প্রোগ্রাম ফর দ্য পিপল, এবং আপনাদের এই টিভি চ্যানেলগুলো যেগুলো অনলাইন, বিশেষ করে তারা পাবলিককে সরাসরি অনেক কিছুই দিতে পারতেছে হেলথের বিষয়ে, যেটা মেইন স্ট্রিম মিডিয়া পাচ্ছে না। কারণ হলো তাদের সেই পরিমাণ টাইম নাই। আপনারা যদি মানুষের স্বাস্থ্যের জন্য, চিকিৎসকদের জন্য যদি ভালো ভালো প্রোগ্রাম আনতে পারেন, দ্যাট উইল বি ইয়োর ক্রেডিট টু। এবং আমি মনে করি ইউ আর ডুইং এ লডেবল জব। থ্যাংক ইউ অল। থ্যাংকস আ লট স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এতগুলো সুন্দর সুন্দর তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এবং দর্শক আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তার সাথে সাথে আমি অপসনিন ফার্মা, ট্রায়ালগ অ্যালজিক্যাল ফিনিক্স অ্যান্ড ক্লেভিসেফকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে আয়োজন করবার জন্য। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যারের সাজেশন গুলো অবশ্যই মেনে চলবেন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।